আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই আমাদের ফিজিক্স সেকেন্ড যে এক্সামটা ছিল সেটা দিয়েছো। তো এক্সামের যে এমসিকিউ পার্টটা তার সলিউশন করবার চেষ্টা করছি। দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। 1 কিলোওয়াট ঘন্টা সমান আমরা সবাই জানি 3.6 ইন্টু 10⁶ জুল। পারমাণবিক সাবমেরিনে নিউক্লিয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয়? বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এরপরে পেট্রোলিয়াম থেকে নিচের কোনটি পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে টেরিলিন পাওয়া যায়। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? 746 ওয়াট। যদি কর্মদক্ষতার প্রশ্ন আসি, এখানে দেখো কর্মদক্ষতা 100%-এর অধিক হতে পারে না। ঠিক আছে, একটি এককবিহীন রাশি, এটাও ঠিক আছে। লব্ধ কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাত, এটাও ঠিক আছে। সো অ্যান্সার 1, 2, 3। নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি ই এবং বেগ যদি ভি হয়, তাহলে দেখো আমরা জানি ই ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। না, এটা যদি কনস্ট্যান্ট ধরো, ই প্রপোর্শনাল ভি স্কোয়ার এবং রুট ওভার ই প্রপোর্শনাল ভি। ঠিক আছে, 1 ও 2 ঠিক, 3 নাম্বারটা ঠিক নাই। 7 নাম্বার প্রশ্ন দেখো, 75 মিটার উঁচু দালান থেকে একটি বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে এবার তুমি যদি মানগুলো বসাও, ভি এর মান তুমি যা পাবা তা হচ্ছে একটু ক্যালকুলেটর, 38.3 মিটার পার সেকেন্ড, 38.3 মিটার পার সেকেন্ড। এরপর 700 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক মোটর দ্বারা 40 নিউটন ওজনের একটি বস্তুকে 10 মিটার উচ্চতায় ওঠানো হলো। মোটরটির দক্ষতা কত? 57.14%। এটা তোমরা দেখো, ইটা ইকুয়াল টু mgh বাই 700 ইন্টু 100%। এখানে এম এর মান বলা হচ্ছে তোমার এমজি দেয়াই আছে 40, এমজি এর মান দেয়া আছে 40, এইচ এর মান দেয়া আছে 10/700 ইন্টু 1000%। তুমি দেখো ক্যালকুলেশন করে 57.14 আসবে। 9 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে 40 কেজি ভরের এক বালক 12 সেকেন্ডে উঁচু 6 মিটার সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত? ডাব্লিউ ইকুয়াল আমরা জানি mgh বাই টি। যদি এখানে মানগুলো বসাও তাহলে দেখতে পাবা তার ক্ষমতা 196 ওয়াট আসবে। নবায়নযোগ্য শক্তি, এখানে অ্যান্সার 1, 2, 3, তিনটাই। জোয়ার ভাটা, বায়োগ্যাস, ভূতাপীয় শক্তি। এইখানে যদি তাকাও, এ বিন্দুতে যদি তুমি গতিশক্তি বের করতে চাও, হাফ এম, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 80/4 এর উপরে স্কোয়ার, তাহলে এটা আসবে তোমার 20 জুল। এম এর মানে যে 100 গ্রাম, যার মানে হচ্ছে 0.1 কেজি, এটা 20 জুল আসবে। ঠিক আছে, মানগুলো বসাও। এরপরে 12 নাম্বার প্রশ্নের দিকে যদি তাকাও, তাহলে কোনটা? এখানে বলা হচ্ছে বেগ সুষম। হ্যাঁ, প্রত্যেক সেকেন্ডে দেখো, 1 সেকেন্ডের যে বেগ, 1 সেকেন্ডের বেগটাও কিন্তু 20, 1 সেকেন্ডের বেগটাও কিন্তু 20, 2 সেকেন্ডের বেগটাও কিন্তু এই যে 1 সেকেন্ডের বেগটাও 20, 2 সেকেন্ডের বেগটাও 20, তারপরে 3 সেকেন্ডেও 20, 4 সেকেন্ড, 4 সেকেন্ডেও কিন্তু 20। বেগ সুষম। আর বেগ যখন সুষম থাকে ত্বরণ তখন থাকে না। বেগ যখন সুষম থাকে ত্বরণ তখন থাকে না। ত্বরণ যখন থাকে না প্রযুক্ত বল থাকে না। অ্যান্সার শুধুমাত্র 1। এরপরে একটি বস্তুকে 10 নিউটন বল দ্বারা ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, আচ্ছা দেখো এখানে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, অর্থাৎ 10 ইন্টু 5 ইন্টু কস 60। দেখো এর মানটা আসবে হচ্ছে তোমার 25। অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে 25। 14 নাম্বার, শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়, শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়, শব্দের কম্পাঙ্ক বেড়ে যায় যদি দেখো, আমরা জানি এফ ইকুয়াল ভি বাই ল্যামডা। যদি ল্যামডার মান বেড়ে যায়, সরি, যদি ল্যামডার মান কমে যায় তখন কম্পাঙ্ক বেড়ে যায়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমতে হবে। 14 গেল। যদি এবার আমরা 15 নাম্বার প্রশ্নের দিকে তাকাই, পি অবস্থানে বস্তুর বিভব শক্তি mgh, অর্থাৎ 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে এই যে টোটালটা 30, এখানে আসবে তোমার এই 588 জুল। এখন বস্তুটি পতনের ক্ষেত্রে, যদি বস্তুর পতনের কথা চিন্তা করো, বলা হচ্ছে এ বিন্দুতে, এ বিন্দুতে তুমি যদি বিভব শক্তি বের করো, এ বিন্দুর বিভব শক্তি নির্ণয় করো, mgh, এটা 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কিন্তু এখানে 20। ঠিক আছে, এটা আসবে কত? এইটা আসবে হচ্ছে তোমার 2 ইন্টু 9.8 ইন্টু 20
এটা আসবে 392 জুল। আচ্ছা আমরা জানি পি বিন্দুতে মোট শক্তি 588। যদি এইখানে এ বিন্দুতে যদি বিভব শক্তি 392 হয় তাহলে এইখানকার গতিশক্তি কত? এখানকার গতিশক্তি ই কে ইকুয়াল টু 588 মাইনাস 392 আসবে 196 জুল। আচ্ছা দেখো তো 196, তাহলে এইখানে ইপি বাই ই কে ইকুয়াল 392/196, ট্রু না? তাহলে ইপি ইকুয়াল টু ই কে, ঠিক আছে, তাহলে 1 নম্বর অ্যান্সার ঠিক আছে। এরপরে দেখো বি বিন্দুতে ইপি বলা হচ্ছে এইখানে বিভব শক্তি গতিশক্তির থেকে বেশি, এই কথাটা দেখো তো এইখানে বি বিন্দুতে যদি তুমি বিভব শক্তি বের করো ইপি ইকুয়াল mgh 2 ইন্টু 9.8 ইন্টু 10, এখানে মান আসবে 196 জুল। আচ্ছা যদি এইখানে 196 জুল তোমার বিভব শক্তি হয় তাহলে এইখানে যে গতি শক্তি সেটা কত? এখানে গতি শক্তি 588 মাইনাস 196 জুল, তার মানে এখানে গতি শক্তি বেশি বিভব শক্তি কম, এই 2 নাম্বারটা ভুল, তাহলে 1 এবং 3 অ্যান্সার। 17 নাম্বার, কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি করলে নিচের কোনটি কমবে? যদি কম্পাঙ্ক বৃদ্ধি করা হয় পর্যায়কাল কমবে, ঠিক আছে, আমরা জানি এফ ইকুয়াল 1/t বা টি ইকুয়াল 1/f। তাহলে এইখানে তুমি যদি এফ এর মান বাড়াও টি এর মান কমবে। শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে কম? গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম, কারণ গ্যাসীয় মাধ্যমের ঘনত্ব সবচেয়ে কম। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাতে শব্দের বেগ পানিতে শব্দের বেগের কত গুণ? 3.54 গুণ। 3.54 গুণ। তোমরা এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির লোহার যে বেগ শব্দের বেগটা সেটাকে পানির যে বেগ সেটা দিয়ে ভাগ করে দেখো। 20, এটা হচ্ছে শব্দের তীব্রতার যে একক, এটা হচ্ছে এসআই এককে ওয়াট পার মিটার স্কয়ার। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.25 সেকেন্ডে কোনো প্রতিধ্বনি যদি শোনা যায় উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব 2d/vt। এখান থেকে তোমরা ডি এর মানটা বের করবা vt/2। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগটা বের করবা, করে এখানে মানটা যদি বসাও তাহলে তুমি এখানে যা পাবা তা হলো ক্যালকুলেটরটা 43.75। যেখানে দেখো শব্দটির কম্পাঙ্ক কত হার্জ, এখানে একটু খেয়াল করো 1.5, এখানে 1.5, ল্যামডা ইকুয়াল 7.5 সেন্টিমিটার দেয়া আছে, ঠিক আছে, তাহলে ল্যামডার মান কত আসবে? ল্যামডার মান আসবে 7.5/1.5 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটাকে এখানে মিটার করবা, ঠিক আছে, তাহলে ল্যামডার মান পেয়ে গেছো। এখানে তোমার ভি এর মান দেয়া আছে, তাহলে এফ এর মান যদি তুমি বের করতে চাও ভি বাই ল্যামডা বসায় দেখবা এখানে 6000 আসতেছে। 23 নাম্বার প্রশ্ন, মাধ্যমের কণাগুলোর দিক ও তরঙ্গ প্রবাহের দিক একই। মিথ্যা কথা, কারণ এইটা একটা অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গে যে কম্পনের দিক সেটা তরঙ্গ প্রবাহের দিকের সাথে লম্ব হয়। অ্যান্সার তাহলে আসতেছে তোমার 2 ও 3। এবার 24 নাম্বার যে প্রশ্ন, 5 সেকেন্ডে যদি 100টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাহলে কম্পাঙ্ক হচ্ছে 100/5, 20 হার্জ। এবারে 25 নাম্বার যে প্রশ্ন, এটা একটু খেয়াল করো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.25 সেকেন্ডের প্রতিধ্বনি শোনা যায়। শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে যে তোমার দূরত্ব এটা যদি বের করতে চাও, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের যে বেগটা এটা বের করতে পারবে না। এটা এই যে ভি2 ইকুয়াল টু √T2/T1 ইন্টু ভি1, এই সূত্র ব্যবহার করবা, এখানে বসাবা 30 ডিগ্রি মানে 303/273 ইন্টু ভি1, এখানে বসাবা 332, ঠিক আছে। এরপর এখানে যা আসে ভি এর মান তো তুমি ভি2 এর মান পাইলেই। এরপরে 2d ইকুয়াল v2t, এখান থেকে ডি এর মানটা বের করবা, তাহলে অ্যান্সার যদি এখানে ক্যালকুলেশন করো যে অ্যান্সার পাবা তা হচ্ছে 43.75, ঠিক আছে। শব্দের বেগ নির্ভর করে মাধ্যমের প্রকৃতির উপর, ঠিক আছে, মাধ্যমের তাপমাত্রার উপর, ঠিক আছে, বায়ুর আর্দ্রতা, ঠিক আছে, তিনটাই। এরপরে পানির কণার আন্দোলনের ফলে পানির কণা সমূহে কোন শক্তি সৃষ্টি হয়? যান্ত্রিক শক্তি সৃষ্টি হয়। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। শব্দ তরঙ্গের ক্ষেত্রে প্রতিফলন ঘটে, ঠিক আছে, শব্দানুভূতির স্থায়িত্বকাল 1 সেকেন্ড, মিথ্যা কথা, 0.1 সেকেন্ড, তাহলে অ্যান্সার 1 ও 3। হ্যাঁ, এরপরে যদি তুমি 29 নাম্বার প্রশ্নের দিকে খেয়াল করো, একটি গভীর কূপের মুখে একটি শব্দ করা হলো, ফলে 0.15 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। টি এর মান দেয়া আছে, তোমার কাছে কোশ্চেন গভীরতা কত? আচ্ছা দেখো তো 2h ইকুয়াল ভিটি, তাহলে h ইকুয়াল vt/2। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়া, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বেগ সেটা এখানে বসাবা, বসায় টি এর মানটা বসাবা, 2 বসাবা, এইচ এর মান চলে আসবে। যদি ক্যালকুলেশন করো এর মান পাবা তুমি 24.9। হ্যাঁ, এরপরে
বায়ুর তাপমাত্রা 30°C হলে কূপের গভীর শব্দ পৌঁছাতে কত সময় লাগে? 30°C তাপমাত্রা শব্দের বেগ অনেক আগেই বের করা হয়েছে। তাহলে এইখানে সময় আমরা জানি 2D ইকুয়াল ভিটি, তাহলে টি ইকুয়াল 2D/VT দিয়ে দিবা। তুমি তো এইখানে গভীরতা পাইছোই, আগের প্রশ্নে গভীরতা পাইছো না? এখানে ডি এর মানটা তাই বসাবা, এখানে বেগ এবং সময়, সময় তো তুমি বের করবে, এখানে জাস্ট ভি বসাবা। অ্যান্সারটা যা আসবে যদি ক্যালকুলেশন করো 0.07 সেকেন্ড অ্যান্সার আসবে। আচ্ছা, আশা করি তোমরা পরীক্ষা ভালোই দিচ্ছ এবং আগামী পরীক্ষাগুলো ভালোভাবে দাও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।